সবাইকে এই চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা মোগল বাদশাহ জাহাঙ্গীর সম্পর্কে আলোচনা করব। তার জন্ম হয় 1569 খ্রিস্টাব্দে। তার পিতা ছিল আকবর আর মাতা ছিল হরকাবাই, যার আরেক নাম হলো যোধাবাই বা মারিয়াম উজ্জামান। জাহাঙ্গীরের মোট 10 জন স্ত্রী ছিল, তবে কোথাও কোথাও বলা হয় যে জাহাঙ্গীরের 20 জনেরও বেশি স্ত্রী ছিল। এদের ভেতর 4 জনের নাম খুবই গুরুত্বপূর্ণ: শাহ বেগম, সাহিব জামাল, জগৎ গোসাই আর মেহেরুন্নিসা। কি বললাম? শাহ বেগম, সাহিব জামাল, জগৎ গোসাই আর মেহেরুন্নিসা। শাহ বেগমের সাথে জাহাঙ্গীরের বিবাহ হয় 1585 খ্রিস্টাব্দে এবং তার ছেলে খুসরু মির্জা। সাহিব জামালের সাথে বিয়ে হয় 1586 খ্রিস্টাব্দে এবং তার পুত্র ছিল পরভেজ মির্জা। সেই বছরে 1586 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের বিয়ে হয় জগৎ গোসাইয়ের সাথে। জগৎ গোসাইয়ের আরেক নাম হলো মানবতী বাই। তার থেকে জাহাঙ্গীরের 2টি ছেলে হয়, খুররম আর শাহরিয়ার মির্জা। খুররম আর শাহরিয়ার মির্জা। আর মেহেরুন্নিসার সাথে জাহাঙ্গীরের বিয়ে হয় 1611 খ্রিস্টাব্দে। তবে বিয়ের আগে মেহেরুন্নিসার একটি মেয়ে সন্তান ছিল, লাডলি বেগম। এখন ছোটবেলা থেকেই জাহাঙ্গীর 3টে জিনিসের প্রতি খুবই আসক্ত ছিলেন: যুদ্ধ, নেশাজাত দ্রব্য গ্রহণ আর সিংহাসন। এর ভেতর যুদ্ধ এবং সিংহাসন, এই দুটোর প্রতি আসক্তি, সেটাকে তার পিতা আকবর মেনে নিত। কিন্তু জাহাঙ্গীরের নেশাদ্রব্যের প্রতি যে আসক্তি, সেটাকে আকবর পছন্দ করতেন না। আকবর ঘোষণা করে গিয়েছিলেন যে আমার মৃত্যুর পর এই মোগল সাম্রাজ্যের সিংহাসনে বসবে জাহাঙ্গীরের পুত্র খুসরু মির্জা। এবার 1605 খ্রিস্টাব্দে গিয়ে আকবর মারা যায়। ফলে আকবর যেহেতু ঘোষণা করে গিয়েছিল যে খুসরু মির্জা এর পরবর্তী রাজা হবে, সেই হিসাবেই খুসরু মির্জা সিংহাসনে বসার কথা ভাবে। কিন্তু অন্যদিকে আকবরের পুত্র ছিল জাহাঙ্গীর। জাহাঙ্গীরও এই মোগল সাম্রাজ্যের সিংহাসনে বসতে চায়। ফলে জাহাঙ্গীর তার পুত্র খুসরু মির্জাকে সরিয়ে দিয়ে 1605 খ্রিস্টাব্দে নিজে এই মোগল সাম্রাজ্যের সিংহাসনে বসেন। এখন আকবর যেহেতু ঘোষণা করেছিল যে খুসরু মির্জা পরবর্তী রাজা হবে, সেই জন্য খুসরু মির্জা তার পিতা জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আর এই বিদ্রোহে খুসরু মির্জার সাথে সাথ দেয় আকবরের নবরত্নে থাকা মান সিং। খুসরু মির্জা আর মান সিং একসাথে মিলে জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আর খুসরু মির্জা ও জাহাঙ্গীরের ভেতর ছোটখাটো একটা লড়াইও হয়। এই লড়াইয়ে জাহাঙ্গীর তার ছেলে খুসরু মির্জাকে হারিয়ে দেয় এবং হেরে যাওয়ার পর খুসরু মির্জা শিখ গুরু অর্জুন দেবের কাছে গিয়ে শরণ নেয়। অর্জুন দেব ছিলেন শিখ ধর্মের 5ম গুরু। এখন খুসরু মির্জা যেহেতু জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, তাই জাহাঙ্গীর খুসরু মির্জাকে হারানোর পরেও তাকে খুঁজতে থাকে। এবং জাহাঙ্গীর যখন জানতে পারেন যে খুসরু মির্জা অর্জুন দেবের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে, তখন জাহাঙ্গীর অর্জুন দেবকে একটি আদেশ দেন যে সে যেন খুসরু মির্জাকে তার কাছে ফিরিয়ে দেয়। কিন্তু গুরু অর্জুন দেব খুসরু মির্জাকে জাহাঙ্গীরের কাছে আর ফেরত দেয়নি। ফলে জাহাঙ্গীর এসে অর্জুন দেবকে হত্যা করিয়ে দেয়। তারপর ফাইনালি জাহাঙ্গীর এই মোগল সাম্রাজ্যের সিংহাসনে বসেন 1605 খ্রিস্টাব্দে। আর তখন থেকেই তার শাসনকাল শুরু হয়। এবার জাহাঙ্গীরের আগে যখন আকবর ছিল, তখন আকবর দক্ষিণ ভারতের এই পুরো এরিয়া দখল করেছিল। দক্ষিণ ভারতে তখন মোট 4টে রাজ্য ছিল। এখানে খানদেশ, আহমেদনগর, বিজাপুর আর গোলকোন্ডা। এর ভেতর খানদেশ আর আহমেদনগর এই দুটি পুরোপুরি দখল করেছিল। আর বিজাপুর এবং গোলকোন্ডা, এই এরিয়াতে ছিল বিজাপুর আর গোলকোন্ডা, এই দুটো এরিয়া জয় করে সেটাকে তাদের মতন করেই শাসন করতে দিত। এই দুটো এরিয়া থেকে প্রত্যেক বছর কর নিত, কর নিয়ে তাদের মতন করেই শাসন করতে দিত। কিন্তু পরে জাহাঙ্গীরের সময় গিয়ে দেখা যায় 1610 খ্রিস্টাব্দে 1610 খ্রিস্টাব্দে এই আহমেদনগর আলাদা স্বাধীন হয়ে গেছে। 1610 খ্রিস্টাব্দে এই আহমেদনগর এরিয়াতে শাসক ছিল মালিক আম্বার। কি বললাম? 1610 খ্রিস্টাব্দে এই আহমেদনগর এরিয়াতে শাসক ছিল মালিক আম্বার। মালিক আম্বার জাহাঙ্গীরের এরিয়া থেকে নিজের আহমেদনগরকে আলাদা করে নেয়। ফলে এই মালিক আম্বারকে হারানোর জন্য পরবর্তীকালে জাহাঙ্গীর তার ছেলে খুররামকে পাঠিয়েছিল। তবে সেই বিষয়ে আমরা পরে আসছি। তাহলে কি বললাম? 1610 খ্রিস্টাব্দে এখানে আহমেদনগর আলাদা হয়ে যায়। আর তারপর 1615 খ্রিস্টাব্দে গিয়ে 1615 খ্রিস্টাব্দে গিয়ে এইখানে একটা এরিয়া ছিল মেওয়ার। মেওয়ার বা চিত্তর। মেওয়ার বা চিত্তর। এর আগে আকবরের সময় গিয়ে যদি দেখি, আকবর 67 সালে মেওয়ার আক্রমণ করেছিল। কিন্তু মেওয়ার আক্রমণ করার পর যে যুদ্ধ হয়, সেই যুদ্ধ মাঝ রাস্তায় থেমে যায়। ফলে ওই মেওয়ার আর দখল করেনি। পরবর্তীকালে আকবর আবার এসেছিল 1576 খ্রিস্টাব্দে। 67 সালে এখানে একবার যুদ্ধ হয়, 76 সালে আবারও এখানে যুদ্ধ হয়। তো 76 সালেও যখন এখানে দখল করতে এসেছিল, তখন এখানে রাজা ছিল মহারানা প্রতাপ। মহারানা প্রতাপ এই যুদ্ধে হেরে যায় এবং তারপর সেই যুদ্ধক্ষেত্র থেকে চলে যায়। ফলে ফাইনালি এই এরিয়াও
তখন সেভাবে দখল হয়নি। এই জন্যই পরবর্তীকালে জাহাঙ্গীর এসে আবারও এই চিত্তর বা মেওয়ারের উপর আক্রমণ করে এবং তখন এখানে রাজা ছিল অমর সিং। এর আগে এখানে রাজা ছিল মহারানা প্রতাপ, তারপরে এই মেওয়ার এরিয়াতে রাজা আসে অমর সিং। মহারানা প্রতাপের ছেলে ছিল অমর সিং। তাহলে জাহাঙ্গীর যখন এই মেওয়ারের উপর আক্রমণ করে তখন এখানে রাজা রয়েছে অমর সিং। এই অমর সিংকে হারানোর জন্য দিল্লি থেকে জাহাঙ্গীর তার ছেলে পারভেজ মির্জাকে পাঠায়। পারভেজ মির্জাকে এই মেওয়ারে পাঠানো হয় অমর সিংকে হারানোর জন্য, কিন্তু অমর সিং পারভেজ মির্জাকেই হারিয়ে দেয়। এই ঘটনাটা ঘটে 1615 খ্রিস্টাব্দে। এরপর আবারও এই মেওয়ার এরিয়া দখল করার জন্য জাহাঙ্গীর তার আরেক ছেলে খুররামকে পাঠায়। প্রথমে আসে পারভেজ মির্জা, পারভেজ মির্জা হেরে ফিরে যায়। তারপরে এই মেওয়ার এরিয়াতে আসে খুররাম। খুররাম আর অমর সিং এর ভেতর আবারও একটা যুদ্ধ হয়, আর এই যুদ্ধে খুররাম অমর সিংকে হারিয়ে দেয় এবং অমর সিং জাহাঙ্গীরের এই বশ্যতা স্বীকার করে নিতে বাধ্য হয়। কিন্তু অমর সিং নিজের এই হারকে মেনে নিতে পারেনি। ওই জন্যই তার ছেলে ছিল করণ সিং, অমর সিং এর ছেলে করণ সিং। করণ সিংকে এই মেওয়ারের দায়িত্ব দিয়ে দেয় এবং নিজে এই সাম্রাজ্য ছেড়ে চলে যায়, বন জঙ্গলে চলে যায়। ফলে যুদ্ধের পর এই মেওয়ারের শাসক হয়ে যায় করণ সিং এবং করণ সিংই জাহাঙ্গীরের ওই বশ্যতা স্বীকার করে নেয়। আর এই 1615 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর আসাম এরিয়াতে আক্রমণ করে। এর আগে আকবরের যখন সাম্রাজ্য এক্সপানশন দেখেছি, আকবর এই বাংলার এই এরিয়া পর্যন্তই আক্রমণ করেছিল, তারপরে আসামের এরিয়াতে আসেনি। কিন্তু জাহাঙ্গীরই ছিল প্রথম যে এই আসাম এরিয়া আক্রমণ করে। আর এই আসাম এরিয়া আক্রমণের জন্য তার এক সেনাপতিকে পাঠিয়েছিল কাসিম খান চিস্তি। জাহাঙ্গীরের এক সেনাপতি ছিল কাসিম খান চিস্তি। কাসিম খান চিস্তি এই আসাম এরিয়াতে আসে আক্রমণের জন্য 1615 খ্রিস্টাব্দে। কাসিম খান চিস্তি 1615 খ্রিস্টাব্দে আসামের ওপর আক্রমণ করে। এরপর 1618 খ্রিস্টাব্দে 1618 খ্রিস্টাব্দে গিয়ে এখান থেকে আহমেদনগরের উপর আক্রমণ হয়। আর এই আহমেদনগর আক্রমণ করার জন্য জাহাঙ্গীর তার ছেলে খুররামকে পাঠায়। এই সময় আহমেদনগরের শাসক ছিল মালিক আম্বার। আহমেদনগরের শাসক মালিক আম্বার। তো মালিক আম্বার আর খুররাম এদের দুজনের ভেতরে একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধে খুররাম মালিক আম্বারকে হারিয়ে দেয় এবং ফাইনালি এই আহমেদনগর আবারও মোগল সাম্রাজ্যের আন্ডারে চলে আসে। এই মালিক আম্বারকে হারানোর পরই জাহাঙ্গীর খুররামকে শাহজাহান উপাধি দিয়েছিল। জাহাঙ্গীরের সাম্রাজ্য বিস্তার বা তার যুদ্ধ সম্পর্কে মোটামুটি এইটুকুই। তবে এরপরে 1622 খ্রিস্টাব্দে 1622 খ্রিস্টাব্দে গিয়ে আরো একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, সেটা হলো কাবুল কান্দাহার ওই এরিয়াতে। তো সেইটা একটু পরে আসছি। জাহাঙ্গীরের সৈন্যবাহিনীতে একজন সৈন্য ছিলেন আলী কুলি বেগ। তাকে আফগান থেকে আনা হয়েছিল এবং তার বীরত্বের জন্য তাকে শের আফগানও বলা হয়। এই শের আফগান বা আলী কুলি বেগের স্ত্রী ছিল মেহেরুন্নিসা, আর তাদের একটি মেয়ে সন্তান ছিল লাডলি বেগম। এখন 1610 খ্রিস্টাব্দ নাগাদ শের আফগান একটি যুদ্ধে গিয়ে মারা যায়। ফলে জাহাঙ্গীর শের আফগানের স্ত্রী মেহেরুন্নিসাকে তার দরবারে দাসী হিসেবে নিয়ে আসে। এখন জাহাঙ্গীরের মা ছিল হরকাবাই অর্থাৎ আকবরের স্ত্রী। তবে আকবরের আরো একজন স্ত্রী ছিল সালেমা বেগম, অর্থাৎ সালেমা বেগম হলেন জাহাঙ্গীরের স্টেপ মাদার বা সৎ মা। তো সালেমা বেগমের দেখভাল করার জন্যই জাহাঙ্গীর মেহেরুন্নিসাকে দাসী হিসাবে রেখেছিলেন এবং এইভাবে বেশ কিছুদিন চলতে চলতে নওরোজ উৎসবের দিন জাহাঙ্গীর মেহেরুন্নিসাকে দেখেন এবং দেখে মেহেরুন্নিসাকে পছন্দ হয়ে যায় আর তাকে উপাধি দেন নূরে মহল এবং এর পাশাপাশি মেহেরুন্নিসাকে বিয়ের প্রস্তাব দেন। আর ফাইনালি 1611 খ্রিস্টাব্দে গিয়ে জাহাঙ্গীরের সাথে মেহেরুন্নিসার বিয়ে হয়ে যায়। আর এই বিয়ের পরই জাহাঙ্গীর মেহেরুন্নিসা বা নূরে মহলকে আরো একটি উপাধি দেন নূরে জাহান। এবার এই যে মেহেরুন্নিসার পিতার নাম ছিল গিয়াস বেগ, আর তার মায়ের নাম ছিল আসমাত বেগম, আর তার ভাই ছিল আসাফ খান। মেহেরুন্নিসার পিতা গিয়াস বেগ, মাতা ছিল আসমাত বেগম, তার ভাই আসাফ খান, আর এই আসাফ খানেরই মেয়ে ছিল মমতাজ বা আরজুমান্দ বানু বেগম। এখন জাহাঙ্গীর এবং মেহেরুন্নিসা এদের দুজনের বিয়ের পর নরমালি দিনকাল চলছিল, কিন্তু দিন যেতে যেতে দেখা যায় যে মেহেরুন্নিসা জাহাঙ্গীরের কাজে খুবই ইন্টারফেয়ার করছে, মানে জাহাঙ্গীরের সমস্ত কাজে নিজের ইনভলভমেন্ট দেখাচ্ছে। আর এর পাশাপাশি মেহেরুন্নিসা তার পরিবারের বিভিন্ন লোককে জাহাঙ্গীরের দরবারের বিভিন্ন বড় বড় পোস্টে রেখে দেন, মানে অনেকটা নেপোটিজম টাইপের কার্যকলাপ করতে থাকে। এবং এইরকম করতে করতে মেহেরুন্নিসা তার ভাইজি অর্থাৎ আরজুমান বানু বেগম বা মমতাজ তার সাথে জাহাঙ্গীরের ছেলে শাহজাহানের বিবাহের ব্যবস্থা করেন এবং 1612 খ্রিস্টাব্দে গিয়ে শাহজাহানের সাথে মমতাজের বিবাহ হয়।
আর বেশ কিছুটা সময় পরে গিয়ে 1620 খ্রিস্টাব্দে শাহজাহানের যে ভাই শাহরিয়ার মির্জা তার সাথে মেহেরুন্নেসার মেয়ে লাডলি বেগমের বিবাহ দেয়। তাহলে কি বললাম, 1612 খ্রিস্টাব্দে শাহজাহানের সাথে মেহেরুন্নেসার ভাইজি মমতাজের বিবাহ এবং 1620 খ্রিস্টাব্দে শাহরিয়ার মির্জার সাথে মেহেরুন্নেসার মেয়ে লাডলি বেগমের বিয়ে। মেহেরুন্নেসা শাহজাহানকে তেমন খুব একটা পছন্দ করতেন না, কিন্তু শাহজাহানের ভাই শাহরিয়ারকে খুবই পছন্দ করতেন এবং মেহেরুন্নেসা শাহরিয়ারকেই পরবর্তী রাজা হিসেবে চাইতেন। কিন্তু শাসক হিসাবে শাহরিয়ারের থেকে শাহজাহান অনেক বেশি যোগ্য, আর এই কথাটাও মেহেরুন্নেসা জানতেন। ফলে বলা হয় যে মেহেরুন্নেসা শাহজাহানকে বিভিন্ন যুদ্ধের ভিতর ব্যস্ত রাখতেন এবং এইরকম ভাবে ব্যস্ত রাখতে রাখতে 1622 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে ভারতের উত্তর পশ্চিম দিকে কাবুল, কান্দাহার এই এলাকায় বিদ্রোহের সূচনা হয়েছে। ভারতের উত্তর পশ্চিম দিকে কাবুল, কান্দাহার, ইরান এই এরিয়াতে ছিল সাফাভিদ সাম্রাজ্য। আর এই সাফাভিদ সাম্রাজ্যের রাজা ছিল শাহ আব্বাস। কি বললাম, সাফাভিদ সাম্রাজ্যের রাজা শাহ আব্বাস। 1622 খ্রিস্টাব্দে শাহ আব্বাস কাবুল, কান্দাহার এই এলাকায় বিদ্রোহ ঘোষণা করে। ফলে সেই বিদ্রোহ থামানোর জন্য মেহেরুন্নেসার পরামর্শ মতো শাহজাহানকে পাঠাতে চায়, কিন্তু সেই সময় শাহজাহান মনে মনে ভাবে যে এটা হয়তো মেহেরুন্নেসার কোনো একটা প্ল্যান, যে আমি ওই এলাকায় বিদ্রোহ থামাতে যাব, সেই সুযোগে তার ভাই শাহরিয়ারকে রাজা বলে ঘোষণা করে দেওয়া হবে। আর এই জন্যই শাহজাহান ওই এলাকায় বিদ্রোহ থামাতে যেতে চাননি, তবে সেটাকে ডাইরেক্ট মানা করেননি। তিনি তিনটে কন্ডিশন রেখেছিলেন। শাহজাহান ওই কাবুল, কান্দাহার ওই এরিয়াতে বিদ্রোহ থামানোর জন্য জাহাঙ্গীরের কাছে তিনটি শর্ত রেখেছিলেন। কি কি শর্ত? তিনি বলেছিলেন যে এই পাঞ্জাব এরিয়াতে, পাঞ্জাব, সিন্ধ এই এরিয়াতে মোগল সাম্রাজ্যের যত সৈন্য আছে সেই সমস্ত সৈন্যের কমান্ড আমাকে দিয়ে দিতে হবে, মানে শাহজাহানকে দিয়ে দিতে হবে। মানে এই এরিয়াতে যত সৈন্য আছে সেই সমস্ত সৈন্যের নিয়ন্ত্রণ থাকবে শাহজাহানের আন্ডারে। আরো বলেন যে এই এরিয়াতে যে সমস্ত সুবেদার রয়েছে সেই সুবেদাররা যেন শাহজাহানের কথা মতনই সমস্ত কাজ করে। আর তার পাশাপাশি আরো একটা শর্ত ছিল, এই সাফাভিদ সাম্রাজ্য এবং মুঘল সাম্রাজ্যের যে বর্ডার, সেই বর্ডারে যে সমস্ত কেল্লা রয়েছে, সেই বর্ডারে যে সমস্ত কেল্লা রয়েছে এবং সেই কেল্লা যারা পাহারা দেয় সেই সমস্ত কেল্লার কন্ট্রোলও শাহজাহানের আন্ডারেই থাকবে। মানে বর্ডারে যত কেল্লা রয়েছে সেই সমস্ত কেল্লার কন্ট্রোলও শাহজাহানের আন্ডারে থাকবে। এই তিনটে শর্ত শাহজাহান জাহাঙ্গীরের কাছে রাখে, কিন্তু জাহাঙ্গীর শাহজাহানের এই শর্ত মেনে নেয়নি। ফলে শাহজাহান আর ওই এরিয়াতে বিদ্রোহ থামাতে যায়নি এবং ফাইনালি 1622 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে সাফাভিদ সাম্রাজ্য ভারতের এই এরিয়া থেকে কিছুটা অংশ নিয়ে নিয়েছে। আর এই ঘটনার পরে 1622 খ্রিস্টাব্দে শাহজাহান বা খুররম তার পিতা জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। কি বললাম, 1622 খ্রিস্টাব্দে শাহজাহান বা খুররম জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং জাহাঙ্গীর ও মেহেরুন্নেসাকে নিয়ে লাহোরে একটি জেলে বন্দী করে দেয়। এখন এই দিল্লিতে মোগল সাম্রাজ্যে রয়েছে শাহজাহান এবং তার ভাই শাহরিয়ার। ফলে এই মোগল সাম্রাজ্যের সিংহাসনে কে বসবে তা নিয়েও শাহজাহান এবং শাহরিয়ারের ভেতর বেশ কিছুদিন ধরে একটা ঝামেলা চলতে থাকে। আর এই ঝামেলা প্রায় 3-4 বছর ধরে চলেছিল এবং এই চলতে চলতে গিয়ে দেখা যায় যে মেহেরুন্নেসা বা নূরজাহান জাহাঙ্গীরকে নিয়ে জেল থেকে পালিয়ে গেছে এবং তারপর তারা দুজন ওই লাহোরেই ছিল, দিল্লির এই এরিয়াতে আর আসেনি। পরবর্তীতে 1627 খ্রিস্টাব্দে গিয়ে জাহাঙ্গীরের মৃত্যু হয় এবং মেহেরুন্নেসা লাহোরেই তার সমাধি দেন এবং সেখানেই তৈরি করেন জাহাঙ্গীর স্তম্ভ। এর আগে বললাম যে জাহাঙ্গীর দিল্লিতে ছিল, আসলে জাহাঙ্গীর দিল্লিতে ছিল না, তখন রাজধানী ছিল আগ্রা। ফলে জাহাঙ্গীর ছিল আগ্রাতে। এই আগ্রাতে মেহেরুন্নেসা আরো একটি মকবরা তৈরি করেছিলেন, ইতমাদ-উদ-দৌলা মকবরা। মেহেরুন্নেসার পিতার নাম ছিল গিয়াস বেগ। জাহাঙ্গীর গিয়াস বেগকে ইতমাদ-উদ-দৌলা উপাধি দিয়েছিল। ফলে গিয়াস বেগ মারা যাওয়ার পর নূরজাহান বা মেহেরুন্নেসা তার পিতার জন্য একটি কবর তৈরি করেছিলেন এবং তার উপরেই একটি মকবরা নির্মাণ করেছিলেন, সেটাকেই বলা হয় ইতমাদ-উদ-দৌলা মকবরা। তো মেহেরুন্নেসা দুটি স্থাপত্য নির্মাণ করেছিলেন, আগ্রাতে তৈরি করেছিলেন ইতমাদ-উদ-দৌলা মকবরা আর লাহোরে তৈরি করেছিলেন জাহাঙ্গীরের মকবরা বা জাহাঙ্গীর স্তম্ভ। আর এই ইতমাদ-উদ-দৌলা মকবরা সম্পর্কে আরো দুটো পয়েন্ট আছে। এই ইতমাদ-উদ-দৌলা মকবরা ভারতে তৈরি প্রথমবার শ্বেত পাথরের তৈরি কোন স্থাপত্য। ভারতে সব থেকে ফেমাস শ্বেত পাথরের তৈরি স্থাপত্য হলো তাজমহল, তবে তাজমহলের আগে এই ইতমাদ-উদ-দৌলা মকবরা হলো ভারতের প্রথম স্থাপত্য যেটা শ্বেত পাথর দিয়ে তৈরি। আর এই মকবরা পিয়েট্রাডোরা শিল্পকলায় তৈরি। পিয়েট্রাডোরা শিল্পকলা কি?
নরমালি দেওয়ালে পাথরের ওপর হিরে, মুক্ত, সোনা, রূপা এই সমস্ত জিনিস দিয়ে সাজানোর যে শিল্পকলা সেটাকেই বলা হয় পিয়েট্রাডোরা শিল্পকলা। এবার এই পিয়েট্রাডোরা নিয়ে আমরা একটু পরে আসছি। তো মেহেরুন্নিসা দুটি স্থাপত্য নির্মাণ করেছিলেন, ইতমাতুদ্দৌলা মকবরা আর জাহাঙ্গীরের টম্ব। জাহাঙ্গীর বাবরের মতো নিজের আত্মজীবনী লিখতেন। জাহাঙ্গীরের আত্মজীবনীকে বলা হয় তুজুকে জাহাঙ্গীরি। তবে জাহাঙ্গীর তার আত্মজীবনী শেষ করার আগেই মারা যান। প্রায় 75 থেকে 80% মতো শেষ করে দিয়েছিলেন আর বাকিটুকু কমপ্লিট করেছিলেন মতমিদ খান। তুজুকে জাহাঙ্গীরি এটা শেষ করেছিলেন মতমিদ খান আর জাহাঙ্গীর এটিকে লিখেছিলেন ফার্সি ভাষাতে। এর আগে বাবরের আত্মজীবনী তুজুকে বাবরি কিন্তু বাবর তুর্কি ভাষায় লিখেছিলেন, আর এখন তুজুকে জাহাঙ্গীরি জাহাঙ্গীর ফরাসি ভাষায় লিখেছিলেন। আর এই তুজুকে জাহাঙ্গীরি শেষ করেছিলেন মতমিদ খান। জাহাঙ্গীরের এই আত্মজীবনী তুজুকে জাহাঙ্গীরি থেকে জানা যায় যে জাহাঙ্গীরের এতজন স্ত্রী তো ছিল, তার সাথে সাথে জাহাঙ্গীরের আরো একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল, আনারকলি। জাহাঙ্গীরের মৃত্যুর অনেক আগেই আনারকলির মৃত্যু হয়ে যায়। বলা হয় যে জাহাঙ্গীর নিজে দাঁড়িয়ে থেকে আনারকলির মকবরা তৈরি করেছিলেন এবং তাও লাহোরে। এবার এই জাহাঙ্গীর সম্পর্কে আরো কিছু বিষয় আছে, সেগুলো একটু বলি। সেই প্রথমে বললাম যে জাহাঙ্গীর নেশাজাত দ্রব্যের প্রতি খুবই আসক্ত ছিলেন। তিনি প্রচুর পরিমাণে নেশা করতেন। তবে তার পাশাপাশি দেখা যায় যে তিনি তার সাম্রাজ্যে নেশাজাত দ্রব্যে ব্যান লাগিয়ে দিয়েছিলেন। মানে তার সাম্রাজ্যে নেশাজাত দ্রব্যের ব্যবহারের উপর তিনি নিষেধাজ্ঞা লাগিয়েছিলেন। তিনি নিজে নেশাতে খুবই আসক্ত ছিলেন, কিন্তু তার সাম্রাজ্যের বাকি লোকেদের উপর নেশাজাত দ্রব্যের ব্যবহার নিষেধাজ্ঞা জারি করেছিলেন। অনেক ইতিহাসবিদ বলেন যে জাহাঙ্গীর যেহেতু খুবই নেশায় আসক্ত ছিল, ফলে সে নেশার খারাপ প্রভাবগুলো সম্পর্কে অবগত ছিল এবং তার সাম্রাজ্যের বাকি লোকজন যাতে সেই খারাপ প্রভাবে না পড়ে সেই উদ্দেশ্যেই তিনি এই নেশাজাত দ্রব্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এই নেশাজাত দ্রব্যের পাশাপাশি তিনি জুয়া খেলার উপরেও নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তবে জানা যায় যে জাহাঙ্গীর নিজে খুব বড় একজন জুয়ারি ছিলেন। সমস্ত ধর্মের প্রতি তিনি সহিষ্ণুতা দেখাতেন এবং খুব দয়ালু ধরনের একজন রাজা ছিলেন। সপ্তাহের ভিতর রবিবার ছিল তার পিতা আকবরের জন্মবার এবং বৃহস্পতিবারের দিন তার রাজ্যাভিষেক হয়েছিল। ফলে এই দুটো দিন অর্থাৎ রবিবার এবং বৃহস্পতিবারে তার সাম্রাজ্যের লোকেদের ননভেজ খেতে বারণ করেছিলেন, মানে মাছ, মাংস, ডিম এই সমস্ত আমিষ খাবার খেতে বারণ করেছিলেন। তবে এর পাশাপাশি যদি এই রবিবার বা বৃহস্পতিবার কোনো বড় অনুষ্ঠান পড়তো তাহলে সেক্ষেত্রে এই ননভেজ খাওয়াতে ছাড় ছিল। দুটো প্রথার প্রচলন করেছিলেন, পুরুষদের কানে ছিদ্র করা এবং তাতে রত্ন পরা। পুরুষদের কানে ছিদ্র এবং তাতে রত্ন পরার প্রচলন করেছিলেন এই জাহাঙ্গীর। এর পাশাপাশি জাহাঙ্গীর ন্যায়ের জন্য খুবই প্রসিদ্ধ ছিলেন। তার সময়কালে খুবই কঠোর ন্যায় ব্যবস্থা ছিল। বলা হতো যে চুরির অপরাধের জন্য জাহাঙ্গীর ওই অপরাধের নাক কান কেটে নিতেন এবং তার ঘর জ্বালিয়ে দিতেন। ন্যায় বিচার করার জন্য তিনি আগ্রার কেল্লাতে একটি সোনার ঘন্টা বাঁধিয়েছিলেন, যাকে বলা হতো ন্যায়ের ঘন্টা। কোনো ব্যক্তি যদি মনে করে যে সে সঠিক বিচার পায়নি তাহলে সে আগ্রার কেল্লাতে এসে সেই ঘন্টা বাজাবে এবং তার বিচার জাহাঙ্গীর নিজে করবে। এখন জাহাঙ্গীর নেশাজাত দ্রব্যের প্রতি খুবই আসক্ত হলেও তার পাশাপাশি চিত্রকলাতে জাহাঙ্গীর খুবই পারদর্শী ছিলেন এবং এই জাহাঙ্গীরের সময় ভারতে চিত্রকলার খুবই বিকাশ ঘটে। জাহাঙ্গীরের সময়কালকেই চিত্রকলার স্বর্ণকাল বলা হয়। এই সময় পোর্ট্রেট ছবির প্রচলন হয়। পোর্ট্রেট ছবি বলতে খুব হাই কোয়ালিটি, খুব ভালো কোয়ালিটির ছবি এই সময় তৈরি করা হয়। জাহাঙ্গীরের সময়ের আগে যে সমস্ত ছবির কথা জানা যায় বা যে সমস্ত ছবি দেখা যায় তাতে কোনো রাজার স্পষ্ট মুখ বা অন্য কোনো জিনিসের স্পষ্ট ছবি পাওয়া যায় না, কিন্তু জাহাঙ্গীরের সময় থেকে যে ছবির প্রচলন হয় তাতে যে কোনো ব্যক্তির খুবই ভালো কোয়ালিটির ছবি আঁকার প্রচলন হয়। এবং এর পাশাপাশি জাহাঙ্গীর চিত্রকলার একটি নতুন টেকনিকের প্রচলন করেছিলেন, সিহাই কলম। কি বললাম? নতুন চিত্রকলার টেকনিক সিহাই কলম, এটা এই জাহাঙ্গীরের সময়ই চালু হয়। এখন জাহাঙ্গীরের দরবারে ইটালি থেকে একজন পর্যটক বা বণিক এসেছিলেন, পিয়েট্রাডোরা ভিলা। কি বললাম? জাহাঙ্গীরের দরবারে ইটালি থেকে একজন ব্যক্তি এসেছিলেন, পিয়েট্রাডোরা ভিলা। তিনি এসেই জাহাঙ্গীরকে এই পিয়েট্রাডোরা শিল্পের ব্যাপারে পরিচয় করান এবং জাহাঙ্গীর এই পিয়েট্রাডোরা শিল্পের প্রথম প্রয়োগ করেন ওই ইতমাতুদ্দৌলা মকবরাতে। এছাড়াও জাহাঙ্গীরের সময়কালে ইংল্যান্ড থেকে দুইজন দূত এসেছিলেন। 1608 খ্রিস্টাব্দে এসেছিলেন ক্যাপ্টেন হকিন্স এবং 1615 খ্রিস্টাব্দে এসেছিলেন টমাস রো। ইংল্যান্ডের রাজা ছিল জেমস প্রথম
আসলে জেমস প্রথম ক্যাপ্টেন হকিন্সকে আকবরের দরবারে পাঠিয়েছিল, কিন্তু ক্যাপ্টেন হকিন্স এসে দেখে যে আকবর মারা গেছে এবং নতুন সিংহাসনে বসেছেন জাহাঙ্গীর। এখন এই ক্যাপ্টেন হকিন্স আকবরের দরবারে এসেছিলেন ব্রিটিশদের ভারতে ব্যবসা বাণিজ্য করার পারমিশন নেওয়ার জন্য বা অনুমতি নেওয়ার জন্য। কি বললাম? ক্যাপ্টেন হকিন্স আকবরের দরবারে আসতে চেয়েছিল ব্রিটিশদের ভারতে ব্যবসা বাণিজ্য করার অনুমতি নিতে। এখন বলা হয় যে জাহাঙ্গীর ক্যাপ্টেন হকিন্সকে দেখে খুবই প্রসন্ন হন এবং তার সাথে কথাবার্তা বলে ক্যাপ্টেন হকিন্সকে একটি উপাধিও দিয়েছিলেন। উপাধি দিয়েছিলেন ইংলিশ খান। জাহাঙ্গীর ক্যাপ্টেন হকিন্সকে একটি উপাধি দিয়েছিলেন ইংলিশ খান। কিন্তু জাহাঙ্গীরের সাথে যেহেতু আকবরের সম্পর্ক ভালো ছিল না, আর ক্যাপ্টেন হকিন্স আকবরের উদ্দেশ্যে এসেছিল অনুমতি নেওয়ার জন্য, ফলে জাহাঙ্গীর ক্যাপ্টেন হকিন্সকে ব্যবসার অনুমতি দেননি। পরবর্তীকালে ইংল্যান্ডের রাজা জেমস প্রথম আবারও টমাস রোকে 1615 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের দরবারে পাঠিয়েছিল এবং জাহাঙ্গীর তখন এই টমাস রোকে ভারতে ব্যবসা বাণিজ্য করার পারমিশন দেন বা অনুমতি দেন। আর তখন থেকেই ভারতবর্ষে ধীরে ধীরে ব্রিটিশ ব্যবসা বাণিজ্য শুরু হয়, তারপর ব্রিটিশ কোম্পানি প্রতিষ্ঠা হয় এবং তারপর ব্রিটিশ শাসনও হয়ে যায়। তো এই হলো জাহাঙ্গীর সম্পর্কে ওভারঅল কিছু বিষয়। এবার জাহাঙ্গীর থেকে আসা প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন দেখে নিই। 2022 সালে WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে আবুল ফজলকে হত্যা করিয়ে দিয়েছিল কে? তো আবুল ফজলকে হত্যা করিয়ে দিয়েছিল জাহাঙ্গীর। জাহাঙ্গীর তার খুব কাছের একজন ব্যক্তি বীর সিং বুন্দেলা, বীর সিং বুন্দেলাকে দিয়ে আবু ফজলকে হত্যা করিয়ে দেয়। 2016 সালে WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে সিং স্পা ও দোয়া স্পা কে প্রচলন করেছিলেন? সিং স্পা ও দোয়া স্পা প্রচলন করেছিলেন জাহাঙ্গীর। 2014 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে জাহাঙ্গীরের কবর কোথায়? তো জাহাঙ্গীরের কবর তৈরি করা হয়েছিল লাহোরে। তার স্ত্রী মেহেরুন্নিসা জাহাঙ্গীরের কবর তৈরি করেছিল লাহোরের সিদরিতে। 2012 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে জাহাঙ্গীরের দরবারে ইংল্যান্ড থেকে কোন দূত এসেছিল? তো জাহাঙ্গীরের দরবারে দুজন এসেছিল, ক্যাপ্টেন হকিন্স এবং টমাস রো, কিন্তু অপশনে ছিল শুধুমাত্র টমাস রো, ফলে টমাস রোই হবে সঠিক উত্তর। তো টমাস রো জাহাঙ্গীরের দরবারে এসেছিল এবং তিনি এসে প্রায় 4 বছর মতো ছিলেন, 1615 থেকে 1619 খ্রিস্টাব্দ পর্যন্ত। 2011 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন রাজার সময় ভারতে প্রথম তাদের কারখানা খোলে সুরাটে? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাহাঙ্গীরের সময় সুরাটে প্রথম তাদের কারখানা খোলে। এটা আমরা যখন মডার্ন হিস্ট্রি পড়বো তখন আরো ভালো করে জানতে পারবো। 2022 সালে WBCS মেন্সে প্রশ্ন এসেছিল যে টমাস রো কার দরবারে এসেছিল? তো এক্ষুনি বললাম যে টমাস রো এসেছিল জাহাঙ্গীরের দরবারে, 1615 থেকে 1619 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। 2022 সালের মেন্সে আরো একটা প্রশ্ন এসেছিল যে নূরজাহানের অরিজিনাল নাম কি? তো নূরজাহানের অরিজিনাল নাম ছিল মেহেরুন্নিসা। 2020 সালের মেন্সে প্রশ্ন এসেছিল যে জাহাঙ্গীরের সময় কাবুল কান্দাহার এই এরিয়া দখল করেছিল কে? তো এই এরিয়াতে সাহাবী সাম্রাজ্যের রাজা ছিল শাহ আব্বাস। শাহ আব্বাস ওই কাবুল ও কান্দাহার দখল করেছিল। 2017 সালের মেন্সে প্রশ্ন এসেছিল যে জাহাঙ্গীরের সময় কোন পেন্টিং খুবই জনপ্রিয় হয়ে ওঠে? এর ভেতর 4টে অপশনের ভেতর একটা অপশন ছিল পোর্ট্রেট পেন্টিং। তো জাহাঙ্গীরের সময় এই পোর্ট্রেট পেন্টিং এ খুবই জনপ্রিয় হয়ে ওঠে। 2017 আর 2016 সালের মেন্সে প্রশ্ন এসেছিল যে টোব্যাকো ইজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া এট দ্য টাইম অফ হুইচ কিং? মানে টোব্যাকো ভারতে আসে কোন রাজার সময়? তো টোব্যাকো ভারতে আসে জাহাঙ্গীরের সময়। 2016 সালের মেন্সে প্রশ্ন এসেছিল যে জাহাঙ্গীরের দরবারে কে এসেছিল? এখানেও 4টে অপশন ছিল, 4টে অপশনের ভেতর একটা অপশন ছিল ক্যাপ্টেন হকিন্স। তো ক্যাপ্টেন হকিন্সও এসেছিল এই জাহাঙ্গীরের দরবারে। 2016 সালের মেন্সে আরো একটা প্রশ্ন এসেছিল যে নতুন এক ধরনের পেন্টিং সিহাই কলম, এটা কার সময় থেকে চালু হয়? তো সিহাই কলম পেন্টিং চালু হয় জাহাঙ্গীরের সময় থেকে। তো এই ধরনের প্রশ্নই জাহাঙ্গীর থেকে আসে। আশা করি জাহাঙ্গীর থেকে ওভারঅল সমস্ত বিষয় বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। এর পরের ক্লাসে গিয়ে আমরা শাহজাহান সম্পর্কে আলোচনা করব, আর চাইলে এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।